মর্নিং। আবার এলাম তোমাদের অবকল সমীকরণের সমাধানের পার্ট ই নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা পার্ট বি করে নিয়েছো। এখন দেখো পার্ট ই এর যে সমাধানগুলো রয়েছে, মানে অবকল সমীকরণগুলো দেওয়া আছে, সেগুলোর সমাধান আমরা কিভাবে করব। দেখো সরাসরি অঙ্কতে চলে এলাম। দেখো পার্ট ই এর একের যে অঙ্কটা রয়েছে, f dash x সমান দেওয়া আছে f0 সমান 1। এই সিম্বলটার মানে তোমরা জানো, f0 সমান 1 মানে হচ্ছে x 0 হলে y এর মান হচ্ছে 1। ঠিক আছে, তো fx বার করতে বলেছে, তো fx বার করতে বলেছে মানে y বের করলেই হবে। তাহলে এইটাকে আমরা dy dx দিয়ে দিচ্ছি, f dash x টাকে সমান হচ্ছে x e to the power x। বুঝতেই পেরে গেছো, আর নতুন করে আর কিছু করার নেই আমার। x e to the power x dx আমরা উভয় পক্ষকে সমাকলন করব। উভয় পক্ষকে সমাকলন করে পাই করি, তাহলে এখানে হবে y equal to x into এটা u এটা v, তার মানে এরকম বলতে পারবো আমরা যে x into e to the power x এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power x মাইনাস ইন্টিগ্রেশন অফ x এর ddx হচ্ছে 1 into e to the power x dx। ঠিক আছে, তার মানে হচ্ছে x e to the power x minus e to the power x plus c। এখন দেওয়া আছে যেহেতু f0 equal to হচ্ছে 1, মানে x equal to 0 হলে y equal to 1, তাহলে আমরা লিখছি এখানে যেহেতু f0 1 মানে আমরা কিন্তু জানি এই সিম্বলটা এর আগেও পেয়েছি অনেকবার, x equal to 0 হলে y এর মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা কি লিখব, y এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, তাহলে 1 equal to হচ্ছে x এর মান 0, তাহলে এটা 0 মাইনাস e to the power 0 মানে হচ্ছে 1 প্লাস c, তার মানে c এর মানটা হচ্ছে 2। অতএব আমাদের প্রশ্ন হচ্ছে fx কত। fx এখানে কোনটা, এই y টাই হচ্ছে fx। তাহলে fx কি হচ্ছে, এটা fx হচ্ছে x e to the power x minus e to the power x plus c। c মানে আমরা পেলাম 2, তার মানে প্লাস 2। তাহলে এটাই হবে আমাদের fx এর মান। ঠিক আছে, তারপরে দেখো দুয়েরটা একদম একের মতোই হবে, একই রকমের অঙ্ক। অতএব অঙ্ক নিজেকে করতে হবে, কারণ অঙ্ক যতক্ষণ না নিজে করছো ততক্ষণ জানবে অঙ্ক শেখা হচ্ছে না। তো তিনেরটা দেখো, x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা। প্রবণতা মানে আমরা কি জানি, প্রবণতা মানে হচ্ছে নতি, নতি বা প্রবণতা হচ্ছে dy dx। তাহলে 3 নম্বরটা আমরা নিজেই করতে পারবে। দেখো dy dx বলে দিয়েছি, তো dy dx কি বলে দিয়েছে, 3 নম্বরে সরাসরি আমরা লিখব যে প্রবণতা মানে dy dx, তাহলে dy dx হচ্ছে -x/y। তো নিশ্চয়ই এটা সমাধানটা করতে পারবে। তো সমাধানটা করার পর c এর মানটা বার করার জন্য এখানে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে বিন্দুটা হচ্ছে, বিন্দু থেকে আমরা পাবো x এর মান 3 হলে y এর মানটা হচ্ছে -4 বসিয়ে c এর মানটা বার করে সমাধানটা লিখব। ঠিক আছে, চারেরটাও তাই, নতি দেওয়া আছে একই রকম হবে। পাঁচেরটা দেখো নতি দেওয়া আছে, তার মানে একই রকম হবে। ছয়েরটাতে স্পর্শকের নতি দেওয়া আছে, কি বলেছে দেখো ছয়েরটা একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছে, স্পর্শকের নতি ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান। তাহলে ছয়টা আমাদের শর্ত যেটা পাবো সেটা হচ্ছে স্পর্শকের নতি মানে dy dx কার সঙ্গে সমান, হচ্ছে ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান। কোটি মানে হচ্ছে y, তাহলে y এর অনন্যক মানে 1/y। তাহলে 6 নম্বরে আমাদের এটা দেওয়া আছে dy dx সমান হচ্ছে 1/y, কোটির অনন্যকের সমান। তাহলে বক্রের সমীকরণ নির্ণয় করতে হবে। তো একই ভাবে আমরা করতে পারবো, তাহলে y dy ইকুয়াল টু হচ্ছে dx, আমরা ইন্টিগ্রেশন করে নেব, খুব সহজ অঙ্ক এগুলো। তাহলে y²/2 ইকুয়াল টু হচ্ছে x প্লাস c। c এর মান বার করার জন্য সবসময় দেখবে একটা করে বিন্দু দেওয়া রয়েছে, লিখবে ইহা 4,3 বিন্দুগামী। এই বিন্দুগামী মানে হচ্ছে বক্রের উপর বিন্দুটাকে বসাতে হয়, তাহলে 4 বসবে x এর জায়গায় আর 3 বসবে y এর জায়গায়। তাহলে 9/2 ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস c, তার মানে c ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ। অতএব নির্ণয় বক্রের সমীকরণ, তাহলে কি হবে বক্রের সমীকরণ, y²/2 ইকুয়াল টু x প্লাস হাফ। একটু সরল করে দেবে,
তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের বক্রের সমীকরণ। 7 নম্বরটায় দেখো, যে বক্র অবকল সমীকরণকে সিদ্ধ করে তার সমীকরণ। তাহলে অবকল সমীকরণ এখানে দেওয়াই রয়েছে, অবকল সমীকরণ যেটা দেওয়া রয়েছে সেটাকে সমাধান করে দেখাতে হবে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1 হচ্ছে। এখানেও বিন্দু দেওয়া আছে, মানে c এর মানটা 1 বেরোবে হয়তো, দেখবে। 8 এরটা দেখো, একটা অবকল সমীকরণে সিদ্ধ করে দেখাও যে বক্রটি একটি অধিবৃত্ত। সমাধান করে দেখাতে হবে অধিবৃত্ত হচ্ছে। জানো অধিবৃত্তের সমীকরণ কি হয়, y স্কয়ার ইকুয়াল টু 4ax হবে নিশ্চয়ই, আর নাভিলম্বের দৈর্ঘ্য কত 4a, তাহলে 4a টা বের করে দেবে। তারপরে দেখো 9টা, তো 9টাতে কি বলেছে একবার পড়ো, বইটা নাও। 9তে বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মার্ক করে রাখবে 9টা। তাহলে 9টা সবাই কিন্তু মার্ক করে রাখো, ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার মধ্যে। একটা মোটর চালিত নৌকা সরল রেখায় চলছে। মোটরটি যখন বন্ধ করা হয় তখন তার বেগ ছিল v, মানে বন্ধ করে দেওয়ার পর যে মুহূর্তে বন্ধ করা হয় তার বেগ ছিল v। ঠিক আছে, পরবর্তী সময়ে তাহলে যেহেতু মোটরটা ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এবার সে মন্দন নিয়ে চলবে। মন্দন নিয়ে যখন চলছে তখন গতিবেগ মন্দনের সঙ্গে সমান হয়ে যায়। তো মোটরটি বন্ধ করার টি সময় পরে এর গতিবেগ অতিক্রান্ত পথে, বন্ধ করার টি সময় পরে, তাহলে মোটরটা যে মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো তখন তার বেগটা হলো v। এরপর যখন মোটরটা তার গতিবেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, এক সময় স্থির হয়ে যাবে, তো অতিক্রান্ত পথের দূরত্ব যদি x হয় আর এই সময়ে তার বেগটা যদি v হয়, স্মল v হয়, তাহলে t সময় পরে তার বেগটা যদি v মানে t সময় পরে বেগটা হচ্ছে v। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে মোটর বন্ধ করার t সময় পরে বেগ v, t সময় পরের বেগটা হচ্ছে v। ঠিক আছে, দেখো এখানে বলে দেওয়া আছে মোটরটা বন্ধ করে দিল, তার পরবর্তী সময়ে মন্দন গতিবেগের সমান হলো। তাহলে মন্দন হচ্ছে এখানে মাইনাস f, কার সঙ্গে সমান হলো, গতিবেগের সঙ্গে সমান হলো। তাহলে এখানে গতিবেগের সঙ্গে মন্দনটা সমান হলো, বা f, f কে আমরা কি দিয়ে লিখি, f হচ্ছে বেগের পরিবর্তনের হার, মানে হচ্ছে dv/dt। তাহলে dv/dt, তাহলে dv/dt ইকুয়াল টু, এখানে আছে f মানে হচ্ছে dv/dt, তাহলে এখানে হচ্ছে মাইনাস v, বা dv/v ইকুয়াল টু হচ্ছে মাইনাস dt। এরপর আমরা দেখো পৃথক করে ফেলেছি, সেই একই নিয়মই আমরা কিন্তু চলছি। অবকল সমীকরণে ইন্টিগ্রেশনের আগে সবসময় দেখতে হবে ডিভির দিকে, মানে চলের দিকে, অবকলের দিকে নির্দিষ্ট ভ্যারিয়েবলটা এসছে কিনা সেটা দেখে নেওয়ার পর, মানে পৃথক করা মানে সেপারেশন করার পর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে উভয় পক্ষের আমরা ইন্টিগ্রেশন করে নিচ্ছি, তাহলে এটা নিশ্চয়ই লগ হবে। তাহলে log v ইকুয়াল টু হচ্ছে মাইনাস টি প্লাস সি। তো এখানে c এর মানটা এখানে এইভাবে বের করতে হয়, দেখো ভালো করে। এটা যখন t সময় পরে আমরা বেগটা v ধরেছিলাম, তাই না? তাহলে যখন t টা 0 ছিল তখন টাইম শুরু জাস্ট হয়নি, সেই মুহূর্তে আমাদের স্মল v এর মান ছিল ক্যাপিটাল V, কারণ সেই মুহূর্তে মোটরটা বন্ধ করা হয়েছে, তাই না? তাহলে t 0 হলে আমরা লিখতে পারবো v হচ্ছে ক্যাপিটাল V, যেটা দেওয়া আছে। তার মানে log ক্যাপিটাল V ইকুয়াল টু হচ্ছে c, কারণ t এর মান 0। অতএব log স্মল v ইকুয়াল টু হচ্ছে মাইনাস t প্লাস log ক্যাপিটাল V। এইটা পেলাম আমরা। আমাদের প্রশ্নটাতে দেখো t সময় পরে গতিবেগ বের করতে বলেছে, তাহলে t সময় পরে গতিবেগ মানে আমাদের v এর মানটা বের করতে হবে। তাহলে v এর মানটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আরেকটু এগিয়ে আমাদের যেতে হবে, আরেকটু এগিয়ে। তাহলে লগ দুটোকে আমরা একদিক করে নিচ্ছি, তাহলে log v মাইনাস log
ক্যাপিটাল ভি সমান হচ্ছে মাইনাস টি, বা লগ স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস টি। হচ্ছে, তাহলে এখানে সবসময় বলেছি ই বেস আছে, তাহলে ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে আমরা কি পেলাম, আমাদের বের করতে হবে স্মল ভিটা ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ভি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি। এই ক্যাপিটাল স্মল ভিটা কি ধরছি আমরা, টি সময় পরের বেগ, অতএব টি সময় পরের বেগ হচ্ছে ভি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি। হলো, তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল। তাহলে আমরা এই উত্তরটা লিখে দেবো যে টি সময় পরের বেগ হচ্ছে ভি ই টু দি পাওয়ার মাইনাস টি। এখানে আরো একটা প্রশ্ন আছে, দূরত্ব নির্ণয় করো, মানে এক্স টা বের করতে বলেছে। তাহলে এক্স টা এবার আমরা কিভাবে বের করব, আমরা ভি, এই ভি মানে আমরা জানি দূরত্বের পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে x এর পরিবর্তনের হার মানে v মানে হচ্ছে dx dt। তাহলে dx dt হচ্ছে ক্যাপিটাল V, এটা ধ্রুবক পদ কিন্তু ক্যাপিটাল V টা কিন্তু ধ্রুবক, e টু দি পাওয়ার মাইনাস t। তাহলে dx ইকুয়াল টু হচ্ছে v e টু দি পাওয়ার মাইনাস t। দেখো আমরা সেপারেশন করে ফেলেছি, এটা কিন্তু ধ্রুবক পদ। তাহলে এটা যদি ধ্রুবক পদ হয় তাহলে আমরা এবার ইন্টিগ্রেশন করতে পারবো, v টাকে বাইরেই রাখবো। তাহলে x ইকুয়াল টু হচ্ছে v ইনটু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সি। এবার আমরা কি লিখবো, যখন t ইকুয়াল টু 0, যখন t ইকুয়াল টু 0 মানে এই জায়গাতে, তাহলে t ইকুয়াল টু 0 তে ভালো করে দেখো তখন কোনো সরণও হয় নাই, তাহলে তখন x ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, তাহলে x 0 t 0, তাহলে t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0। তাহলে t 0 আর x যদি 0 হয় তাহলে আমরা কি পাচ্ছি, দেখো t আর x 0 হলে পরে x 0 t টাও 0, তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে মাইনাস v ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস c। তাহলে c ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল v। অতএব x ইকুয়াল টু কি পেলাম তাহলে আমরা, মাইনাস v ই টু দি পাওয়ার মাইনাস t প্লাস ক্যাপিটাল v। তার মানে v টাকে কমন নিলে আমরা পাচ্ছি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস t। তাহলে এটাই আমাদের দূরত্ব। তাহলে এটা 2 নম্বর উত্তর। তাহলে 1 নম্বর উত্তর ছিল v ই টু দি পাওয়ার মাইনাস t মানে হচ্ছে বেগ, আর সরণ হচ্ছে v ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস t। ক্লিয়ার? তারপরে দেখো 10 এরটা, তো 10 এর 11 এই অঙ্কগুলো তোমরা কিন্তু ফিজিক্সে করে এসেছো। তো এখানে নতুন করে কিছু আমি দু একটা করে দিচ্ছি, কিন্তু তোমরা সব এগুলো করতেও পারবে। দেখো t সময়ে তার বেগ 10t সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে t সময়ে বেগটা বলে দিয়েছি, বেগ মানে হচ্ছে v, তাহলে v ইকুয়াল টু হচ্ছে 10t বলে দিল। তো এখন আমরা v কে কি দিয়ে লিখবো, v মানে একটু আগে আমরা দেখেছি সরণের পরিবর্তনের হার, তাহলে আমরা v এর জায়গায় লিখতে পারি dx dt, যেখানে x টা হচ্ছে সরণ। তাহলে x টা আমরা ধরে নিচ্ছি, x টা হচ্ছে সরণ, সমান হচ্ছে 10t। তাহলে dx ইকুয়াল টু হচ্ছে 10t dt। নিশ্চয়ই আমরা সেপারেশন করে ফেলেছি, এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন করে পাচ্ছি x ইকুয়াল টু 10 ইনটু t স্কয়ার বাই 2 প্লাস c। এখানে সবসময় c এর মানটা বার করার জন্য দেখবে t আর x এর মান কিন্তু দেওয়া আছে বইয়ের মধ্যে, একটু পড়ে নিলেই আমরা খুঁজে পেয়ে যাব। অঙ্কটা আবার পড়ো। দেখো কণাটি মূল বিন্দু থেকে আরম্ভ করে, তাহলে মূল বিন্দু থেকে আরম্ভ করছে মানে যাবে t ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু 0 হলে কোথায়, না মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে, তার মানে x টা কত, মূল বিন্দুতে x হচ্ছে 0, তাই না? তাহলে t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0, তাহলে t আর x 0 হলে পরে c টাও আমাদের 0ই হচ্ছে। অতএব x ইকুয়াল টু পাচ্ছি আমরা 5t স্কয়ার। এটা আমরা সমীকরণের মধ্যে পেয়ে গেলাম। এবার আমরা প্রশ্নতে চলে যাব। প্রশ্নটা আরেকবার পড়ো। তবে প্রথম 4 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে t ইকুয়াল টু, যখন t ইকুয়াল টু 4 তখন x টা কত, অতএব x ইকুয়াল টু হবে 5 ইনটু 4 স্কয়ার, তার মানে কত হচ্ছে 5 লং 80। অতএব 4 সেকেন্ড পরে মানে 4 সেকেন্ড পরে দূরত্ব অতিক্রম করবে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 80 সেন্টিমিটার। একক দিয়ে লিখতে হবে কিন্তু, কারণ এখানে
গতিবেগে এককটা দেওয়া আছে, ওই রকম এককটা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো 11টা দেখো একই হবে, এখানে বেগটা মানে ভি বলেই দিয়েছে, ওখানে আমরা dx dt বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করে সি এর মানটা বার করতে পারবো। দেখো প্রারম্ভিক সরণ 10 ফুট, তার মানে সি এর মানটা কিভাবে বলে দিল, দেখো সি এর মানটা বার করতে গিয়ে কি করব, প্রারম্ভিক সরণ মানে প্রথমে মানে t 0, তাহলে t 0 তে x হচ্ছে 10, এখানে যেমন t 0 তে x 0 লিখলাম, ওখানে t 0 তে x হবে 10, বুঝতেই পারছো। 12টাও তাই, 2 সেকেন্ড সময় কণার বেগ হচ্ছে 10, তার মানে t 2 এতে x 10 বসালে আমরা c এর মানটা পাবো। একইভাবে 13 পর্যন্ত 14টাও পর্যন্ত করে নিতে পারবো, 15টাতে একটু আলাদা, আমরা 15টা আরেকবার করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো 15টা একটু আলাদা, কারণ 11 12 13 যেভাবে 14 যেভাবে হবে তার থেকে একটু আলাদা করে হবে। কারণ 15তে আলাদা কেন হবে বলছি, কারণ এখানে যে ত্বরণটা দিয়েছে, ত্বরণ বলে দিয়েছে, অঙ্কটাকে করে নেবে কিন্তু বই তোমার সামনে আছে, তুমি অঙ্কটা পড়ে নিচ্ছ তারপরে ভিডিও দেখছো, ঠিক আছে। এখানে ত্বরণটা বলে দিয়েছে 2x 3/2। তো আগের অঙ্কগুলোতে ত্বরণ কিন্তু আমাদের t দিয়ে বলে দিয়েছিল, তো এখানে ত্বরণটা বলেছে 2x -3/2 মানে x দিয়ে বলে দিয়েছে। তো x দিয়ে যদি ত্বরণ বলে দেয়, তাহলে আমরা তো এখানে ত্বরণকে আমরা জানি dv/dt, তো dv/dt সমান হচ্ছে 2x - 3/2। তো এখানে সমস্যা হচ্ছে t, এখানে কিন্তু t এর ফাংশন আমাদের নেই, তো এই t এর ফাংশনটা না থাকার জন্য সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ x তো ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল x থাকার জন্য আমাদের dx নিয়ে আসতে হবে, তো এখানে কোনো dx নেই, তো সেজন্য আমরা তখন এটাকে এইভাবে লিখব। তো v মানে কি, v মানে হচ্ছে dx dt, তাই না, তাহলে এখানে আমরা একটা dx dt নিয়ে চলে আসব, তাহলে dx dt ইনটু dv dx, এইটা আমরা dv dt জায়গায় লিখতে পারি, তাহলে 2x - 3/2। তাহলে dx dt মানে হচ্ছে v, dx dt মানে হচ্ছে v, তাহলে v ইনটু dv dx সমান হচ্ছে 2x - 3/2। এবার আমরা সেপারেশন করে নিতে পারবো, তাহলে v dv সমান হচ্ছে 2x - 3/2 dx। দেখো সেপারেট হয়ে গেছে, এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো, তো ইন্টিগ্রেশন করলে পাচ্ছি আমরা v²/2 = 2 × x²/2, তাহলে x² - 3x/2 c। c এর মানটা বার করার জন্য একটু বললাম, পড়লেই বুঝতে পারবে যে x আর v এর মান এখানে দেওয়া আছে নিশ্চয়ই। তো দেখো এখানে কণা মূল বিন্দু থেকে স্থির অবস্থায় যাত্রা শুরু করে, তার মানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তার মানে x = 0, আর স্থির অবস্থা, স্থির মানে হচ্ছে v = বেগ নেই, তার মানে v = 0, তাহলে x = 0 হলে v হচ্ছে 0, তাহলে x 0 v 0 হলে আমরা c এর মানও পাচ্ছি 0, অতএব v²/2 হচ্ছে x² - 3x/2। একটু সরল করে লিখলে আমরা পাবো, এখানে লিখছি v² = 2x² - 3x, এটাই হবে আমাদের গতিবেগ। প্রশ্নটা দেখো বলেছে মূল বিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরত্বে তার বেগ নির্ণয় করো, তার মানে মূল বিন্দু থেকে 3 সেন্টিমিটার মানে x = 3 হলে v কত, তাহলে v² হচ্ছে 2 × 9 - 3 × 3, 3, তার মানে হচ্ছে 18, 18 - 9 মানে 9, অতএব v হচ্ছে 3, তার মানে আমরা উত্তরটাকে লিখব যে মূল বিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে বস্তুটির বেগ হবে 3 সেন্টিমিটার/সেকেন্ড। ঠিক আছে, হলো নিশ্চয়ই। তারপরে দেখো 16টা, যদিও এক্সাম্পলে অঙ্কটা করা রয়েছে আমি দেখেছি, তবুও খুব ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব অনুসারে, মানে এর গুরুত্ব ভেবে আমি অঙ্কটা আরেকবার করে দিচ্ছি। দেখো অঙ্কটা একটু ভালো করে বুঝে নেবে, বুঝে নিলেই কিন্তু অঙ্কটা খুব সহজ লাগবে। বলেছে অঙ্কটা পড়ে নাও আগে। জীবাণু নিয়ে একটি গবেষণায় দেখা যায় কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময়ে জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি
যে টি সময়ে জীবাণুর সংখ্যা x, জীবাণুর সংখ্যা x ধরলাম। এবার শর্তটা দেখো, বলেছে কোন সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায়, জীবাণুর সংখ্যা বৃদ্ধির হার মানে হচ্ছে শর্ত, জীবাণু সংখ্যার বৃদ্ধির হার মানে হচ্ছে dx dt। dx dt টা কি হয়েছে, তা ওই সময়ে জীবাণু সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক কার সঙ্গে, ঘনমূলের জীবাণুর সংখ্যার মানে x এর ঘনমূলের সঙ্গে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো dx dt সমান হচ্ছে k ইনটু কিউব রুট অফ x। তার মানে dx বাই কিউব রুট অফ x সমান হচ্ছে k dt। ঠিক আছে, তো এই পর্যন্ত আসার পর আমরা এটাকে নির্দিষ্ট সমাকলের আকারে নিয়ে যাব। দেখো নির্দিষ্ট সমাকলের আকারে কিভাবে নিয়ে যাব, দেওয়া রয়েছে দেখো আরেকবার পড়ো, যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয়, তাহলে ধরে নিচ্ছি প্রথমে মানে t equal to 0 হলে x এর মান হচ্ছে n, আর যখন t equal to 3 হলে x এর মান হবে 8 গুণ মানে 8n। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, এটা dx, x এর মানগুলো আমরা এইভাবে লিখতে পারি নির্দিষ্ট সমাকলনের জন্য। x এর মান যদি n থেকে 8n হয়, dx কিউব রুট অফ x সমান হচ্ছে যখন t এর মান হচ্ছে 0 থেকে 3, 0 to 3 dt। এই নির্দিষ্ট সমাকলনকে আমরা ইন্টিগ্রেশন করে নেব এখন। এটা কিউব রুট অফ x মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 হচ্ছে, তাহলে এর যদি ইন্টিগ্রেশন হয় প্লাস 1 করলে আমরা পাচ্ছি 2 এর 3, তাহলে 3 এর 2 x টু দি পাওয়ার 2 এর 3, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি 3 এর 2 x টু দি পাওয়ার 2 এর 3 into 8n ইকুয়াল টু হচ্ছে kt, t এর মান হচ্ছে 0 to 3। এখন এই মানগুলো বসিয়ে আমরা পাবো, দেখো কি পাচ্ছি, 3 এর 2 ইনটু x এর জায়গায় আমরা 8n বসাচ্ছি, 8n টু দি পাওয়ার 2/3। 8 মানে কি 2 এর কিউব, তাহলে 2 এর কিউব টু দি পাওয়ার 2/3, তার মানে হচ্ছে 2 এর স্কয়ার মানে 4। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি 4n টু দি পাওয়ার 2/3, আর একবার n বসালে আমরা পাচ্ছি মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান হচ্ছে k ইনটু 3 মাইনাস 0 মানে 3 হলো। তো 3টা তো আমাদের কেটে যাচ্ছে, তাহলে k এর মান পাচ্ছি আমরা 4 মাইনাস 1 3, তাহলে 3n টু দি পাওয়ার 2/3/2, এটা হলো k এর মান হলো। এখন আমরা বলেছি এই একই ইন্টিগ্রেশনটাকে আরেকবার আমরা তুলে নেব। ঠিক আছে, একই ইন্টিগ্রেশনটাকে আরেকবার আমরা তুলে নেব। তাহলে 1 নম্বর থেকে পাই যখন t equal to 0, t equal to 0 হলে তো আমরা জানি যখন t equal to ক্যাপিটাল T ধরছি হলে x equal to হবে 64 গুণ মানে 64n। তাহলে এইখান থেকে আমরা 1 নম্বরটাকে যদি আরেকবার লিখি, তাহলে n এর মান হবে n থেকে 64n dx বাই কিউব রুট অফ x সমান k ইনটু 0 টু ক্যাপিটাল T নিলাম, মানে এটাই তো প্রশ্ন কত সময়, তাহলে dt। তো একই ইন্টিগ্রেশন পাবো নিশ্চয়ই, তাহলে ওই একই ইন্টিগ্রেশনটাই আমরা পাবো 3 এর 2 x টু দি পাওয়ার 2 এর 3 হোল টু দি পাওয়ার n টু 64n সমান হচ্ছে k t, t এর মান হচ্ছে 0 টু ক্যাপিটাল T। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 এর 2, x এর মান যদি আমরা 64 বসাই, তাহলে 64 n আছে হোল টু দি পাওয়ার 2/3,
64 মানে হচ্ছে 4 এর কিউব ইনটু 2/3, তার মানে হচ্ছে 4 এর স্কয়ার মানে 16। তাহলে 16 ইনটু n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3, এই যে n টা বসাচ্ছি x এর জায়গায়, ঠিক আছে, সমান হচ্ছে k। k মানে আমরা পেয়েছি 3/2 n টু দি পাওয়ার 2/3 ইনটু t, ঠিক আছে। তাহলে 3 এর 2টা তো কেটে যাচ্ছে, এটা হচ্ছে 15 n টু দি পাওয়ার 2/3 সমান হচ্ছে n টু দি পাওয়ার 2/3 ইনটু t, এটা কেটে গেল। তারপরে t ইকুয়াল টু কত পেলাম আমরা, t ইকুয়াল টু পেলাম 15। তার মানে t মানে ঘন্টাতে এককটা ছিল, তার মানে আমরা এটা উত্তর লিখব যে অতএব 15 ঘন্টা পরে জীবাণুর সংখ্যা 64 গুণ হবে। নিশ্চয়ই লিখে নিতে পারবে, ঠিক আছে। তারপরটা দেখো 17টা, এটাও एग्जांपले করা আছে এবং এটাও ঠিক এই রকম ভাবেই হবে। তাহলে 17টা তোমরা एग्जांपल দেখে এবং এই 16টার মতো করে তোমরা নিজেরা করবে, ঠিক আছে। তাহলে 16 আর 17 এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটোতে মার্ক করে রাখো। 16 আর 17 দুটো অঙ্কই কিন্তু মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট, এই দুটো একবার দেখে রাখবে ভালো করে। আর পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের সিলেবাসে নেই, সেগুলো করতে হবে না, ঠিক আছে। তাহলে 17 পর্যন্ত অঙ্কগুলো সব করে রাখবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রইলো, থ্যাংক ইউ।